ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে ড্যামেজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিফেক্টস এন্ড কন্টামিনেশন। তো কন্টামিনেশন এবং ডিফেক্টস এর কারণে, অর্থাৎ যে কথাটা বলছিলাম যে শুরু থেকেই আমরা যখন এরকম করব, একটা প্রসেসে যদি সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা যদি রিমুভ করা না যায় সেটা কিন্তু বয় বেরাতে হয়। যেমন এখানে যে উদাহরণটা দেওয়া আছে যে আমরা যখন ইমেচিউর ফাইবার, আমরা জানি যে আমাদের ফাইবার কি কি রকম, মেচিউর, ইমেচিউর, কটনের ক্ষেত্রে মেচিউর, ইমেচিউর এবং ডেড ফাইবার। তো এই ধরনের যখন সমস্যাটা হচ্ছে, যে মনে করো তুমি কিছু ইমেচিউর ফাইবার নিয়ে এসেছো, তাহলে সেই ইমেচিউর ফাইবারটা কি পরবর্তীতে দেখো কিভাবে লিড করছে, যে যেটা জেনারেট মোর নেপস এন্ড হায়ার হেয়ারিনেস ইন দ্য ইয়ার্ন, ইয়ার্ন তৈরি করব সেটা দিয়ে, তাই না? তো সেখানে কি হচ্ছে যে নেপস এবং একই সাথে হেয়ারিনেস তৈরি হচ্ছে, যেটা কিনা আমাদের নিটেড ফেব্রিকের ক্ষেত্রে বার, বেরি বা পাট্টা এই ধরনের সমস্যা সৃষ্টি করছে। এবং একই সাথে সেই বার বা পাট্টা বা বেরি যেটা কিনা ফলস নিটিং, ইয়ার্ন ফলস ছিল, সেটা ফাইবার ফলস ছিল, সেটা ইয়ানে ফলস হচ্ছে, ইয়ানে যেটা ছিল সেটা ফেব্রিকে ফলস হচ্ছে, এবং ফেব্রিকেরটা আবার ডাইট ফেব্রিকে চলে যাচ্ছে। সো ইন প্রেসেন্স অফ দ্য, মনে করো যদি আমরা এরকমটা চিন্তা করি যে এটা একটা ইয়ার্ন ফল্ট থেকে আমার ফেব্রিক ফল্ট হয়ে গেল, ফেব্রিকের তখন কি এরকম একটু এখানে বেশি বেশি ফাইবার চলে এসেছে, যখন আমরা ডাইং করব তো যে জায়গায় ফাইবার গুলো বেশি থাকবে, ফাইবারের পরিমাণ সেখানে স্বাভাবিকভাবেই বেশি পরিমাণে ডাই ধরবে। তো বেশি পরিমাণে ডাই ধরলে সেখানে কি সেটা কি আমার নর্মাল যে শেড সেটার সাথে ম্যাচ হবে? কখনোই হবে না। সো এই যে অর্থাৎ ফাইবার থেকে শুরু করে সেটা ইয়ানে ফলস হচ্ছে, ইয়ান থেকে শুরু করে সেটা পরবর্তীতে ফেব্রিকে হচ্ছে, ফেব্রিক থেকে সেটা আবার ডাইং ফলস হচ্ছে, এবং এটা ফেব্রিকটা যখন আমরা আবার কেটে কুটে ইয়ে বানাবো তখন সেই ক্ষেত্রে কিন্তু ড্যামেজটা হচ্ছে। সো দিস কন্টামিনেশন উই শুড রিমুভ ডিফেক্টস ফ্রি। So in presence of sericin, silk and grease are and sweet and sweet in wool and might release result in variation. এগুলো কি? সিল্কের ক্ষেত্রে যদি আমরা সেরিসিনের কথা বলি, সেরিসিন এবং ফাইব্রন, তারপর উলের ক্ষেত্রে ক্যারাটিন এবং সোইন, এগুলো হচ্ছে উলের কম্পোজিশন বা এই যে বিষয়গুলো সেগুলো উলের আমরা বলবো ইম্পুরিটিস। সো ওকে, বলা হচ্ছে যে ফাস্টনেস এন্ড আদার প্রপার্টিজ অফ দ্য ফাইবার ফেব্রিক এন্ড রিমুভাল অফ দিস ইম্পুরিটিস. So the damage may be occur in fabrics due to the presence of ওয়াইফাই the নেই। non-fibers content, foreign matter and spun in fly yarns. কি কি বলছে? নন ফাইবার কন্টেন্ট, নন ফাইবার কন্টেন্ট গুলি কি কি? যেমন এটা যদি ইয়ে হয়ে থাকে, আমার কটন ফাইবার হয়ে থাকে, নন ফাইবার কন্টেন্ট গুলি কি? সেটা ঘাস হতে পারে, সেটা সিড কোট নেপস হতে পারে, ডালপালা হতে পারে ইত্যাদি। অর্থাৎ কটন জিনিং এর সময় যে সমস্ত ফরেন ম্যাটার বা আবর্জনা আসে অথবা হ্যান্ডলিং করতে, ফরেন ম্যাটার স্পান ইন ফ্লাই ইয়ার্নস। তো স্পান ফিনি যখন আমরা স্পিনিং করে থাকি, সেটা রোটর হতে পারে, এয়ারজেট হতে পারে, যে কোনোটাই হতে পারে। তো এই স্পিনিং এর সময় সাধারণত বাইরে থেকে কিছু ফ্লাই সাবস্টেন্স এসে হতে পারে, অ্যান্ড অয়েল, গ্রিস এন্ড প্যারাফিন ওয়াক্স ডিপোজিট, এগুলোও হতে পারে। এগুলোও কিন্তু কন্টামিনেশন বলা হচ্ছে। আমরা ফ্যাক্টরির একটা টার্ম ইউজ করে থাকি সবসময়, যে কন্টা, ফেব্রিক কন্টা। ফেব্রিক কন্টা আসলে কন্টামিনেশনকে বোঝায়, যে ফেব্রিক কন্টাটা এরকম হচ্ছে, মনে করো এটা সাধারণত হোয়াইট শেডের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, সাদা যখন তুমি 100%, তখন এর ভিতরে দেখবা বিভিন্ন কালারের পার্টিকেল, ছোট ছোট ফাইবার রয়েছে, হ্যাঁ, বিভিন্ন কালারের, লাল, নীল, হলুদ, যেটা কিনা আমাদের সাদা ফেব্রিককে, এটা যখন অন্য কালারে করি তখন অতটা বোঝা যায় না, কিন্তু যখন আমরা সাদা ফেব্রিক তৈরি করি তখন সাধারণত এই কন্টা বা কন্টামিনেশনটা বোঝা যায়। ওকে, so since the deposit of visual not distributed and evenly of the fiber fabric, low and large stain, spots or streaks, so they are not almost frequent causes of the damage. So oil, grease and waxes, যেটা স্পিন ফিনিশেস, লুব্রিক্যান্ট মেশিন থেকে হতে পারে, সাইজিং ম্যাটেরিয়াল থেকে হতে পারে, which are not removed before dyeing can causes reversing and switching, sizing reduces and lead dyeing unevenness. আমাদের আমরা যদি ডাইং ফলস গুলি পড়ি, তো ডাইং ফলস গুলির কারণ হিসেবে কিন্তু এই কারণ গুলো আসতেছে, যে কন্টামিনেশন। সো এই কন্টামিনেশন গুলোকে আসলে যদি দূর না করা হয় তাহলে সেটা পরবর্তীতে আমাদের কোয়ালিটি প্রোডাক্ট ইনশিওর করতে দেয় না। ওকে, এরপরে যদি আমরা চলে যাই যে স্টোরেজ ড্যামেজ অকারেন্স স্টেজ অফ, আমরা এখন যে আলোচনা করলাম সেটা হচ্ছে 6টা পয়েন্টস আমাদের, যে কোন কোন কারণে আসলে আমাদের ফেব্রিকের ড্যামেজ গুলি হয়, সেই 6টা কারণ আমরা দেখলাম। প্রথমত দেখেছি যে কেমিক্যাল রিজন, অর্থাৎ কেমিক্যালের কারণে যে সমস্ত ড্যামেজ হচ্ছে। তারপরে হচ্ছে যে মেকানিক্যাল রিজন বা মেকানিক্যাল ড্যামেজ, মেকানিক্যাল টাইপস, মেকানিক্যালের কারণে, তারপর থার্মাল ডিগ্রেডেশনের কারণে যেগুলো হচ্ছে, অ্যান্ড বায়োলজিক্যাল ড্যামেজ, লাইট অ্যান্ড হিট
এবং একই সাথে প্রেজেন্স অফ দ্য ডিফেক্টস এন্ড কন্টামিনেশন। তো ফ্যাক্টরিতে যত প্রকার সমস্যা হয়ে থাকে সাধারণত এই সমস্ত কারণেই বা এই রকমগুলোই হয়ে থাকে। ওকে, এটা ছিল আমাদের। এরপরে আমরা যদি পরবর্তীতে অপশনে আমাদের পরবর্তী টপিকসে চলে যাই, সেটা হচ্ছে যে স্টেজ অফ ড্যামেজ অকারেন্স। কোন কোন স্টেজে সাধারণত এই যে ড্যামেজ গুলোর কথা আমরা আলোচনা করলাম সেই ড্যামেজ গুলো হবে। তো সেই স্টেজ গুলি কি কি? তো ম্যাক্সিমাম মোটামুটি ভাবে যদি আমরা বলি সেই স্টেজ গুলো হচ্ছে যেমন সাসেস প্রোডাকশন, তাই না? প্রোডাকশনেই তো সবচেয়ে বেশি হয়। প্রসেসিং ফার্দার প্রসেসিং এর ক্ষেত্রে, স্টোরেজ, ট্রান্সপোর্ট এন্ড ডিস্ট্রিবিউশন এবং সর্বশেষ ইউজেস। এই কয়েকটা স্টেজই সাধারণত আমাদের ড্যামেজ গুলো হয়। তো আমরা সাধারণত কিউসি লাগিয়ে ড্যামেজ গুলোকে ফাইন্ড আউট করে সেটাকে রিমুভ করে দেই, তারপর ফাইনাল প্রোডাক্ট তৈরি করি। কিন্তু আমাদের যেটা জানা দরকার যে ড্যামেজ গুলো সাধারণত কোথায় হচ্ছে তো। ওকে, তো উদাহরণস্বরূপ আমরা শুরু করি, চলো, যে অ্যাবাউট আমাদের প্রোডাকশন ড্যামেজ সম্পর্কে একটু আলোচনা করব। যে ড্যামেজ মে বি কজেস ফাইবার্স, yarns and fabric garments during their production and selection of improper processing condition. Very true. আমরা যখন মনে করো তুমি একটা ইয়ার্ন তৈরি করছো, সেখানে টুইস্টটা বেশি হয়ে গেল অথবা কম হয়ে গেল। তুমি একটা গার্মেন্টস প্রিপারেশন করছো, সেখানে সুইংটা যেদিক দিয়ে হওয়ার কথা ছিল সেদিক দিয়ে হয়নি। তুমি ডাইং করছো, ডাইং আনইভেন চলে আসলো, সেটা কি? তাহলে প্রোডাকশন ড্যামেজ বা প্রোডাকশন ফল্ট, তাই না? এটাকে আমরা তো ড্যামেজই বলবো। ওকে, সো ইউজ অফ দ্য ইম্প্রপার speeds of tension levels and poorly maintained machine parts that are worn out and rough, blunt to sharp will causes the damage of textile in another during manufacturing. মনে করো যে তোমার যে মেশিন প্রপার স্পিড, মেশিনের সামনের রোলারের স্পিড বেশি, পিছনের কম, যতটুকু ফিড হচ্ছে তার চেয়ে বের হচ্ছে বেশি, তাহলে কি সেখানে ছিঁড়ে যেতে পারে। এবং যখন যদি মেইনটেনেন্স ভালো করে না করা হয়, ওর্ন আউট মানে জং টং ধরে গেছে এই ধরনের যদি লোহা বা এই ধরনের মেশিনের ভিতর দিয়ে, তারপর যে বার্ন্ট ও শার্প, আবার বেশি ধারালো হয়ে গেছে, যেটাও কিনা আমাদের টেক্সটাইলকে ড্যামেজ করে দেয়। বেশি ধারালো হয়ে গেলে সেটা আবার কেটে যায়। সো দ্য সিলেকশন অফ executively high and draw ratio, improper tempering, temperature during spinning ক্ষেত্রে, শুধু স্পিনিং এর ক্ষেত্রে নয়, প্রোডাকশন বলতে তো সমগ্রগুলোকেই বোঝাচ্ছে, যে সেটা ডাইং হতে পারে, সেটা নিটিং হতে পারে, সেটা ফিনিশিং হতে পারে, সব প্রসেসকেই বোঝাচ্ছে। মনে করো তুমি হিট সেট করতেছো, সেই হিট সেটের টেম্পারেচার গেছে বাড়ে, কন্ট্রোল করতে পারো না, তো আলটিমেটলি কি হবে? তোমার ফ্যাব্রিকটা ড্যামেজ করবে। সো এখানে দেখি যে কজেস টেনসাইল, কি বলা হচ্ছে যে ড্যামেজ ডিউ দ্য ফাইবার্স এন্ড রেন্ডারিং ফ্রম বিটল এন্ড থার্মালি ড্যামেজ, দ্য ইউজ অফ সাবপ্রিমিয়াম সি স্পিডস এন্ড সেটিংস অপারেটিং এন্ড কার্ডিং ফাইবার্স উইল। দেখো এখানে আসলে প্রত্যেকটা স্টেজে যদি আমি বলি যে বিশেষ করে নিটিং স্পিনিং থেকে শুরু করে নিটিং ডাইং পর্যন্ত সবগুলোতেই কিন্তু আমাদের মেশিন ইনভলভ, এবং সবগুলোতেই কিন্তু এই ধরনের নিটিং সমস্যা, প্রসেসিং ফল্টস বা প্রোডাকশন ফল্টস গুলো বা প্রোডাকশন ড্যামেজ গুলো হওয়ার সুযোগ রয়েছে। ওকে, যে কারণেই কিন্তু আমরা জানি যে ফ্যাক্টরিতে অনেক প্রচুর ফেব্রিক নষ্ট হয়। আমরা যে কাপড় চোপড় গুলো পরি বঙ্গ মার্কেট থেকে কিনে বা এদিক সেদিক থেকে কিনে, সেগুলো কিন্তু সেই ফল্টি ফেব্রিক। হয়তো বায়ার যে কালারটা চেয়েছে সেটা সে মিট করতে পারে নাই, তো অন্য একটা কালার হয়ে গেছে, সেটা হয়তো বঙ্গ মার্কেটে চলে গেছে, ড্রেস তৈরি হয়ে আমাদের কাছে চলে এসেছে। অথবা মনে করো যে একটু থিক থিন রয়েছে বা একটু পাট্টা বা একটু ডাইস ভেরিয়েশন হয়েছে, সেটা চলে গেছে। এগুলাতে কিন্তু আমাদের বাঙালিদের অত্যন্ত কোনো মাথা ব্যথা নাই, কিন্তু যারা বায়ার আছেন বাইরে, তারা তো তাদের রিকোয়ারমেন্টস ফিল আপ করেই নেবেন। তো এই হচ্ছে কথা, যে আমরা যে সমস্ত ফেব্রিক পরি সেটা সাধারণত প্রোডাকশন ড্যামেজ ফেব্রিক। তো বিশেষ করে জাবের এন্ড জুবাইর বা এই ধরনের বিভিন্ন ফ্যাক্টরিতে অনেকের সাথে কথা হয় যাদের প্রচুর পরিমাণে ড্যামেজ, এবং সেগুলো লোকাল মার্কেটে বিক্রি করা হয়। যেমন ওভেন ফেব্রিকের ক্ষেত্রে যখন সিঙ্কেজ মিট করতে পারে না, তখন সেগুলো লোকাল মার্কেটে বিক্রি করে দেওয়া হয়। ওকে, তো এই হচ্ছে প্রোডাকশন ফল্ট আমাদের। তারপর যে সমস্ত গার্মেন্টস যখন কোনো বোতাম এর, তোমরা অনেক সময় লক্ষ্য করলে দেখবা যে এক্সপোর্টের সেখানে চিল্লায়, সেখানে কিছু ফলস রয়েছে। যে মনে করো বোতামের ঘরটা যেদিক দিয়ে হওয়ার কথা ছিল সেটা, আমি জানি না তোমাদের এই ধরনের এক্সপেরিয়েন্স আছে কিনা, সেটা কিন্তু সেদিক দিয়ে নাই, হয়তো এদিক দিয়ে হয়ে গেছে, অথবা একটা বোতাম উপরে নিচে হয়ে গেছে, অথবা একটা কলার এরকম হয়ে গেছে, অথবা এই পাশের একটা হ্যান্ড বা স্লিপ এরকম ছিল, এটা এরকম, অর্থাৎ একটু ডিস্টরশন বা একটু সমস্যা থাকছেই। বিশেষ করে ফুটপাতে যে সমস্ত জামা কাপড় বিক্রি হয়, জুতা বিক্রি হয়, সেক্ষেত্রে তোমরা একটু কেয়ারফুলি লক্ষ্য করলে দেখবা যে এই সমস্যাগুলি হচ্ছে। সো দিস আর দ্য প্রোডাকশন ফল্টস। ওকে, প্রোডাকশন ফল্টস স্যার হতেই পারে। হুম, স্যার হ্যালো, একটু ইন্টারাপ্ট করি স্যার। হ্যাঁ বলো। স্যার এই ডিফেক্টটা কি স্যার স্পেসিফিকলি
একটা প্রোডাক্ট হয় নাকি স্যার পুরো লট ধরে হয় স্যার, এই যে কোনটা মনে কোন করেন কোন ডিফেক্ট ডিফেক্টস? গুলা? না, এটা তো মনে স্যার এই করো যে যে আপনি বললেন। এটা লট ধরে সাধারণত হয় না। এটা যদি মেশিন সেটিংসটা দেখো, এটার মেশিন সেটিংসটা যদি ভুল হয়ে যায়, মনে করো যে, তাহলে কি প্রত্যেকটা প্রোডাক্টেই ওরকম ফলসটা হবে, অথবা অন্য কোনো যে কোনো কারণে একটা দুটো ফেব্রিকে সেরকম ফলসটা হতে পারে। যখন এই ধরনের লট ধরে হবে তখন সেটা আসলে পুরো মেকানিক্যাল সেটিংসেই প্রবলেম ছিল, এরকমটা ধরে নিতে হবে। মনে করো টুইস্ট বেশি হচ্ছে সবগুলার, তার মানে কি এখানে মেকানিক্যাল সেটিংসের সমস্যা আছে। ঠিক আছে? এটা লট ধরেও হতে পারে, সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রেও হতে পারে। বিশেষ করে যখন সুইং বা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে সেলাইগুলো বা এগুলো ঠিক হচ্ছে না, তখন সাধারণত এটা একটা ফেব্রিকের ক্ষেত্রে বা সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে হয়ে থাকতে পারে। কিন্তু যখন বড় ইয়ে থেকে প্রোডাকশন করা হচ্ছে, বিশেষ করে যেমন মোজা প্রস্তুত করা হচ্ছে, তখন যদি একটা নিডেল উপরে নিচে হয়ে যায়, তাহলে কি যত ওইগুলো দিয়ে যত মোজা তৈরি করা হবে সবগুলোতেই কিন্তু একই পরিমাণ ফলসের সৃষ্টি হবে। ওকে। স্টোরেজ। স্টোরেজটা কি জিনিস, যে আমরা সাধারণত ফেব্রিকটাকে বা এগুলোকে স্টোরেজ করি, তো স্টোরেজে কিছু আমাদের ড্যামেজ হয়ে থাকে, যেমন বায়োলজিক্যাল ড্যামেজ গুলো। আমি যে কথাগুলি বললাম যে আমাদের সুতার গোডাউনে যদি আমরা রেখে দেই, স্টোরেজ করি, সেক্ষেত্রে যদি হিউমিডিটিটা বেড়ে যায় এবং সেটাকে যদি কন্ট্রোল করতে না পারি, সুতা তো সেগুলোকে অ্যাবজর্ব করবে। অ্যাবজর্ব করার পর কিন্তু বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম, ফাঙ্গাস বা এগুলো জন্ম নিবে। সো টেক্সটাইল মে বি আনএক্সপেক্টেডলি ড্যামেজ ডিউরিং স্টোরেজ। মনে করো সবকিছু তুমি রেডি করে রেখেছো, তো এই সময় তোমার, এখন মনে করো আমরা লকডাউনে কি দেখলাম যে লেদারের জুতোয় অনেক প্রকার ইয়ে ধরেছে, ফাঙ্গাস ধরেছে, ছত্রাক ধরেছে। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো, আনএক্সপেক্টেড ড্যামেজ ডিউরিং স্টোরেজ অনেকদিন ধরে থাকলো। সো ইমপ্রপার কন্ডিশনিং অফ স্টোরেজ আর রিস্টোরেড টু। সো সেলুলোজিক বেসড টেক্সটাইল and size fabric are prone to attack by the moths, mildew and microorganism. এই ধরনের মথস, মিলডেউ এবং মাইক্রো অর্গানিজম দ্বারা আক্রান্ত হয়। They are extended for extended period in places with unavailable condition and temperature and relative humidity. So insects generally like warm damp environment. So discoloration cotton take place much rapidly in damp environment condition. তো আমরা যদি মনে করো এখন এই লকডাউনে কি আমাদের ব্যবসা হয় নাই, আমাদের অনেক রিটেল হাউস যারা প্রচুর পরিমাণে ফেব্রিক তখন নিয়েছিল, সেগুলো বিক্রি হয়নি, সেগুলো স্টোরেজ করা আছে। তো এই যে স্টোরেজ কন্ডিশনটা যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো ড্যামেজ হয়ে যাবে। ওকে, দ্য গ্রোথ অফ দ্য মডুলাস produces bright stain on the fabric and such stain যেটা আমরা দেখলাম যে স্টেইন পড়বে, দাগ পড়বে, ড্যামেজেস, মাউল্ড অ্যাটাক হতে পারে। ওকে, সো দিস আর দ্য রিজনস যখন আমরা আসলে রাখবো, স্টোরেজ করব। সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে আমরা যদি বলি যে সুইলিং অ্যাটাক বা এই ধরনের এটা একটু কম। সো দিস ফিনোমেনন ফক মার্কেটিং বলবো যে ডাস্ট অ্যাবজর্ব, কিন্তু তারপরেও সিনথেটিক ফাইবার গুলো যেহেতু পানি অ্যাবজর্ব করে না, কিন্তু তারা তেল, চর্বি বা এগুলো সবচেয়ে বেশি অ্যাবজর্ব করে থাকে। তো মোটামুটি আমাদের স্টোরেজে যে সমস্ত ড্যামেজ হচ্ছে সেটাকে আমরা স্টোরেজ স্ট্রেস বলছি। প্রথমত আজকে যেটা আমরা দেখলাম যে প্রোডাকশন, তারপরে স্টোরেজ, অর্থাৎ ড্যামেজ গুলো কোথায় হচ্ছে। ট্রান্সপোর্টেশন এন্ড ডিস্ট্রিবিউশন, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। মনে করো এই ট্রান্সপোর্টেশন এবং ডিস্ট্রিবিউশনে কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে টেক্সটাইল প্রোডাক্ট না হলেও যারা সেনসিটিভ প্রোডাক্ট, যেমন ফ্রিজ, টিভি, এসি, যেগুলো আসলে ঝাঁকুনি বা এই ধরনের ড্যামেজ হওয়ার সম্ভাবনা রাখে। So improper care of exercise during the transport and distribution will cause a sharp damage of the textile. For instance, if a truck carrying several bales of cotton in uncovered condition, the ginning factory to spinning mill, it's meet with heavy rain, the cotton might be the rendered battered and sticky and unprocessable. যদি কটন আমরা নিয়ে যাই বেলে, সাধারণত ঢাকা দিয়ে নিয়ে যাওয়া হয়, তো যদি কখনো মনে করো ত্রিপাল দেওয়া হ্যালো, আছে তারপরেও ফুটো হয়ে গেছে, সেখানে পানি প্রবেশ করছে, সাধারণত আধা এই ঘন্টা পর। সমস্যাগুলো হতে পারে। সিমিলারলি ইফ কেয়ার is not exercised during the transport of dyed and printed goods, they are high great risks. Discoloration due to the exposure of light, rain and dusty weather. আমরা অবশ্যই পলি র্যাপিং করে নিয়ে যাই। So further improper loading and positioning of the goods on the platform can damage and such undue abrasion, compression and de-shaping textile material. Use of unsuitable packing material may also lead the textile damage during the loading and unloading. Textile ক্ষেত্রে সাধারণত যেটা হয়ে থাকে। So loading and unloading এবং transportation and distribution, these are much more important. Okay. টেক্সটাইল ইউজেস এর ক্ষেত্রে এটা সাধারণত কনজিউমার যারা, তাদের ক্ষেত্রে হয়ে থাকে। কনজিউমারের যে সমস্যাগুলি কি কি, যে ডিউরিং দ্য টেক্সটাইল ইউজেস, টেক্সটাইল ইন ভেরিয়াস ফর্মস মে বি সাবজেক্টেড কি unnoticed wear and exposes sunlight, dirt and particular matter. So all this situation
may causes the damage of on another. তো আমরা সাধারণত বৃষ্টিতে ভিজি, আবার বৃষ্টি সানলাইট আমরা যখন একটা কাপড় কতদিন পরি, আমরা যখন কাপড় ইউজ করি তখন সেটা কি আস্তে আস্তে পুরাতন হয়ে যায় বা ব্যবহার অনুপযোগী হয়ে যায়, মানে কি ছিঁড়ে যায়। তো এটা আসলে কিভাবে ছিঁড়তেছে বা এটা কিভাবে ড্যামেজ হচ্ছে, আমাদের যে লুঙ্গি পরি অনেকদিন পর সেটা আসলে ছিঁড়ে যায়, তাই না, প্রন হয়ে যায়। তো সেটা সাধারণত আমাদের যে শরীরের সাথে ঘর্ষণ হচ্ছে বা আমাদের চারপাশের বস্তুর সাথে সেটার ঘর্ষণ হচ্ছে। তুমি আমি যখন এখন চেয়ারে বসে আছি বা আহ, হাত নাড়াচ্ছি, তো এটা হাতের সাথে টেবিলে বা চেয়ারের সাথে, এই সব কাজে কিন্তু ঘর্ষণ হচ্ছে। এছাড়াও কিন্তু যেটা রয়েছে, এটা সূর্যের আলোতে যাচ্ছে, ময়লাতে যাচ্ছে, বিভিন্ন বাজার মার্কেটে যাচ্ছে, এবং পার্টিকুলার ম্যাটার কিন্তু এখানে আসছে। So all this situation may causes the damage of textile in way or another. So when UV light radiation following the textile object that deliver a large amount of energy and to result various chemical reaction take places and depending on the amount of energy delivered. বলা হচ্ছে যদি ইউভি লাইট, আমরা জানি যে আমাদের ওজোন স্তর যেটা আসলে আমাদের ইয়েটাকে রক্ষা করে, পৃথিবীটাকে রক্ষা করে, ক্ষতিগ্রস্ত আলোক রশ্মি থেকে রক্ষা করে, তার ভিতরে ইউভি একটা। তো এখন আমরা জানি যে ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো ইউভি রে যদি চলে আসে তাহলে কি হবে, সেটা আমাদের ফেব্রিকের উপর পড়বে, সেই ফেব্রিক তাহলে সেখান থেকে বেশি এনার্জি, লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি রিফ্লেক্ট করবে। তো এনার্জি রিফ্লেক্ট করতে গিয়ে আসলে সেখানে কিছু কেমিক্যাল রিয়েকশন হবে এবং আমাদের ফেব্রিকের যে কোয়ালিটি সেটা ড্যামেজ হয়ে যাবে। সো the reaction called the photochemical reaction, যেটা আমরা জানি, so it is very easy to effect the reaction. For instance, if a sample is dyed fabric is felt in sunlight in just few hours, the fabric becomes discolored, and however most of the changes causes photochemical reaction are not quick non obvious. So photochemical nevertheless their effects on the devastating and highly damaging. ফটোকেমিক্যাল যেটা বলা হলো যে একটা ফেব্রিককে, ডাইড ফেব্রিককে যদি তুমি কয়েক ঘন্টা সূর্যের আলোতে ফেলে রাখো তাহলে সেটা কি ড্যামেজ হয়ে যাবে বা ফটোকেমিক্যাল রিঅ্যাকশনটা সেখানে ঘটা শুরু করবে। ওকে, এছাড়াও যেটা রয়েছে যে এক্সট্রিম লাইট causes extreme and irreversible damage may be textile most organic textile, for example UV radiation and visible light set chemical changes or can discoloration, ওই যেগুলো বললাম ছিঁড়ে যাবে, স্ট্রেংথ লস হবে, এক্সেট্রা। এই ছিল আমাদের প্রথমত ছিল কি কি ড্যামেজ হয়, দ্বিতীয়ত ছিল কোথায় কোথায় স্টেজ গুলোতে ড্যামেজ হয়, এবং তৃতীয়ত যদি আমরা চলে যাই যে প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স অফ ড্যামেজ অ্যানালাইসিস। প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স বা গুরুত্বটা কি, আসলে এটাকে কেন করতে হবে, এটাকে অবশ্যই ড্যামেজটা আমাদের অ্যানালাইসিস করতে হবে, না হলে মনে করো একটা টেক্সটাইল ফ্যাক্টরি কখন প্রোডাক্ট উৎপন্ন করছে, একটা ড্যামেজ প্রোডাক্ট ছাড়ছে, সেটা তো আমরা কখনোই নিব না, তাই না? তো সেটা যেমন ফ্যাক্টরির জন্য লস, ইকোনমিকের জন্য, সবকিছুর জন্য লস। ওকে, দ্য অ্যানালাইসিস অফ দ্য ড্যামেজ অফ টেক্সটাইল ফ্যাসিনেটিং দ্য এরিয়া অফ টেক্সটাইল টেস্টিং। যেই কারণেই কিন্তু এই টেস্ট গুলো যদি আমরা না করতাম তাহলে কিন্তু টেক্সটাইল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোলের সৃষ্টি হতো না, বা কোয়ালিটি শব্দটা সৃষ্টি হতো না। তো এই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি ড্যামেজ গুলো অ্যানালাইসিস, ড্যামেজ বলতে যদি আমরা সহজ ভাষায় বলি যে ফেব্রিক ফলস এর, ফেব্রিকের ক্ষেত্রে যদি ফেব্রিক ফলস বলি তাহলে বোধহয় একটু বুঝতে সুবিধা হয় যে ফেব্রিক ফলস গুলি সাধারণত আমরা কি এটার সিগনিফিকেন্সটা কতখানি, যে ফেব্রিক ফলস যদি চেক না করি তাহলে মনে করো শার্ট বানাইলাম, মাঝখানে একটা হোল থেকে গেল, বা একটা টি শার্ট বানাইলাম। সো এই যে ধরনের আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন গুলোকে আগে থেকেই ট্যাকেল দেওয়ার জন্য বা আগে থেকেই অ্যাভয়েড করার জন্য আমরা এই অ্যানালাইসিসটা দরকার। ওকে, নাও অ্যানালাইসিস এর ক্ষেত্রে স্যাম্পল প্রিপারেশন যদি আমরা বলি যে আমরা এখন অ্যানালাইসিসে চলে যাব, তো অ্যানালাইসিসে চলে গেলে আমাদের তার আগে মেথড সম্পর্কে জানা দরকার। তো সেই মেথড গুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে, হয়তো এটা সামনে ক্লাস পর্যন্ত লাগতে পারে। সো আমরা একটু দেখবো যে টেক্সটাইল ড্যামেজ অ্যানালাইসিস করতে গেলে আমাদের প্রথমে স্যাম্পল প্রিপারেশন করতে হয়। তো স্যাম্পল প্রিপারেশন তোমরা যারা জানো যে কিউসি তে কাজ করে অনেকেই, তো সেখানে আবার রোল টু রোল চেক করা হয়। তো একটু দেখি এখানে কি বলছে। বলা হচ্ছে যে প্রিপারেশন অফ টেক্সটাইল স্পেসিমেন ফর টেক্সটাইল ড্যামেজ অ্যানালাইসিস ইজ ভেরি ইন্টারেস্টিং and often challenging in nature depending upon the nature of the damages and the amount of the sample available. So one has occasionally select a specimen of a suitable size and the number of specimen analysis damage and greater maximum information. মনে করো আমরা স্যাম্পল পড়েছি না, বায়াস স্যাম্পল, র্যান্ডম স্যাম্পল, হ্যাঁ পড়েছি তো। তো মনে করো একটা পপুলেশন থেকে যদি আমরা বায়াস হয়ে যাই তাহলে সেক্ষেত্রে কি একটু সমস্যাই। তো আমাদের র্যান্ডমলি বা একবারে নিরপেক্ষভাবে এই স্যাম্পল গুলো প্রিপারেশন করতে হবে। মনে করো কি তোমার বায়ার আসছে দেখতে, তুমি যেটা রোল ভালো সেটা থেকে দেখাচ্ছ, তার মানে কি বাকিগুলো সম্পর্কে কিন্তু। সো
As a result, the nature of damage varies from one to another, cannot be single standard procedure. To sample preparation damage analysis, hence the sample preparation may be very specific and nature and damage of technique improve damage analysis. So টেস্টের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি সব সময় কি করে থাকি যে অনেকগুলো নিয়ে একসাথে গড় করে থাকি আমাদের আসল বা এক্সাক্ট ভ্যালুটা পাওয়ার জন্য। সো আমাদের স্যাম্পল প্রিপারেশনের ক্ষেত্রে অবশ্যই লাগতে হবে যে আমাদের যেন সেটা কোনোভাবেই বায়াস না হয় এবং একই সাথে আমাদের যে স্যাম্পল গুলো নিব সেগুলোর যে রেজাল্টটা পাবো সেটা যেন মোটামুটি এক্স্যাক্টলি হওয়ার হয় বা চেষ্টা করি। সো মেথডস অফ টেক্সটাইল ড্যামেজ অ্যানালাইসিস এর ক্ষেত্রে যদি আমরা বলি যে অনেকগুলো মেথড রয়েছে আমাদের ড্যামেজ অ্যানালাইসিস এর। তো এখানে উপরের কথাগুলো স্কিপ করে যদি নিচে আসি তো স্টেপ বাই স্টেপ এখানে কিছু পয়েন্টস বলে দিয়েছে, যেমন ভিজুয়াল এক্সামিনেশন এই মেথডে আমরা করতে পারি। এই ভিজুয়াল এক্সামিনেশন বলা হচ্ছে অফ দ্য ড্যামেজ অফ দ্য ডিসক্রিপশন টাইপ, ওকে, appearance distribution and possible causes of occurrence। এই ভিজুয়াল এক্সামিনেশনটা কোথায় হয়? বিশেষ করে ফ্যাক্টরিতে যখন আমরা ফেব্রিক চেক করি, কিউসি কিউসি যেটা করে একই সাথে ফেব্রিকে ফলস আছে কিনা এবং 4.10 পয়েন্ট সিস্টেম তোমরা তো জেনে থাকার কথা, তোমাদের পড়ানো হয়েছে কিনা জানি না, আমি পড়াইছি কিনা ভুলে গেছি। এই 4.10 পয়েন্ট সিস্টেম সেটার মাধ্যমে আমরা কি ফেব্রিক চেক করি ফেব্রিক্সে ফল আছে কিনা, তারপর ডাইং ফলস গুলি সেগুলো কিন্তু ভিজুয়ালি অবজারভেশন করতে হয়, শেড মিলছে কিনা এক্সেট্রা। অর্থাৎ ভিজুয়াল এক্সামিনেশন একটা প্রসেস। তারপর বলা হচ্ছে যে মাইক্রোস্কোপিক অবজারভেশন অফ দ্য ড্যামেজ এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ম্যাগনিফিকেশন। তো আরো ছোট যেগুলো খালি চোখে দেখা যায় না, যেমন পিলিং অতটা বোঝা যায় না, তো সেই ক্ষেত্রে যদি আমরা ম্যাগনিফাইং করে অর্থাৎ মাইক্রোস্কোপিক মাধ্যমে দেখি সেক্ষেত্রেও কিন্তু ফলস গুলোকে ধরা যেতে পারে, যেগুলো সূক্ষ্মাতি সূক্ষ্ম ফলস। ওকে, মনে করো তুমি একটা ফাইবারের ড্যামেজ দেখবা, তো ফাইবারের মরফোলজিক্যাল চেঞ্জ দেখবা যে উলটাকে তুমি ট্রিটমেন্ট করছো, উলটাকে ট্রিটমেন্ট করার পর উলের গায়ে যে স্কেল ফরমেশন গুলো ছিল সেগুলো আছে কিনা, তো সেগুলো দেখার জন্য তোমাকে তখন কি মাইক্রোস্কোপিক অবজারভেশনে যেতে হবে। তো এই ছিল আমাদের প্রথমে ছিল ভিজুয়াল এক্সামিনেশন, তারপর মাইক্রোস্কোপিক এক্সামিনেশন, যদিও সেটা ভিজুয়ালি বলা যেতে পারে। তো তারপরে যদি আমরা দেখি এখানে অনেকগুলো দেওয়া আছে। প্রাইমারি টেস্ট সাচ এস সলিবুলাইটি এন্ড স্টেইনিং টেস্ট। প্রাইমারি ভাবে কি যে এটা সলিবল কিনা এবং সেটা স্টেইন করেছে কিনা, স্টেইন ফল। আমরা অনেকগুলো টেস্ট করেছিলাম, যে মার্সারাইজেশন টেস্ট করেছিলাম, যে মার্সারাইজেশন ইফেক্ট অ্যানালাইসিস, এবং সেই ক্ষেত্রে আমরা কি বিভিন্ন প্রকার সলিবুলাইটি টেস্ট করছিলাম এবং সেই সাথে স্টেইন পড়ে কিনা সেটা টেস্ট করছিলাম। আইসোলেশন অফ দ্য সাবস্টেন্স ইনসিওর কজিং দ্য স্টেইন। তারপর বলা হচ্ছে যে কম্পারিজন আইডেন্টিফিকেশন মেবি ইন থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। আমাদের আসলে দরকার হয় না থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, সাধারণত ডাইং এর ক্ষেত্রে দরকার হয়। থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিটা আমি করেছি, যে মনে করো যে তোমার পুঁই শাকের পাতা থেকে আমরা ইয়ে করেছিলাম যে কালারটা আছে, অর্থাৎ প্রত্যেকটা পিগমেন্ট পার্টিকেল অর্থাৎ ইচ কালার গুলোকে সাধারণত ইয়ে করা যায়, আলাদা করা, লেয়ার বাই লেয়ার আলাদা করা যায়, তো সেজন্য এটাকে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি বলে। ইন্টারেস্টিং, তোমরা চাইলে ভিডিও দেখে নিতে পারো। গুলিস ঢাকার হাটখোলায় সবকিছু পাওয়া যায়। ওকে, সেটা নিয়ে হয়তো আরেকদিন কথা বলবো, সমস্যা নাই। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি, যেটা আমাদের খুবই দরকার, যেটাকে আয়ার রেডিয়েশন স্পেকট্রোস্কোপি, যেটা দিয়ে আমরা প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করি, সায়েন্টিফিক অ্যানালাইসিস বলা হয়ে থাকে। তোমরা যখন রিসার্চ পেপার বা এই ধরনের কাজ করবে তখন তোমাদের এই অ্যানালাইসিস গুলো লাগবে। কম্পারিজন ইজ মেড উইথ দ্য blank example with the authentic substance। ওকে, সো আয়ার অ্যানালাইসিস এটা হতে পারে। এছাড়াও আমরা যে আমাদের টেক্সটাইল, বাংলাদেশে টেক্সটাইল ল্যাবগুলি সাধারণত সেইভাবে এতটা ইয়ে নয়, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে অ্যাডভান্স কার্স রয়েছে, অ্যাডভান্স সায়েন্টিফিক সেন্টার, সেখান থেকে তোমরা অনেকগুলো টেস্ট করাতে পারবে। তো তোমাদের সাথে যদি নেক্সটে আমার কোনো প্রজেক্ট পড়ে বা এই ধরনের, তখন এগুলো নিয়ে ডিটেলস কথা হবে বা এই ধরনের অ্যাপ্রোচে আমরা যাব। Okay, so reproduction if possible, the damage or order identify and findings, for example, authentic stain substance of the same textile material using condition and close possible to damage of the sample, and further verification, for example, possible। অর্থাৎ কি করতে হচ্ছে যে আমাদের এই ড্যামেজ গুলো যদি হয়েই থাকে বা সেগুলোকে আইডেন্টিফাই করে বাদ দিতে পারি, অথবা ফার্দার ভেরিফিকেশন, ফর এক্সাম্পল ইফ পসিবল বাই মিনস অফ কনসোলেশন উইথ দ্য পারসন এন্ড কনসার্ন স্টেজ। অর্থাৎ কোনোভাবেই যেন এই ড্যামেজ গুলো না হয় প্রথমত, তারপরেও যদি হয় সেগুলোকে আলাদা করে। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার অল্টারনেটিভস, ওকে, পসিবিলিটি অফ ফাইন্ডিংস, আর্টিকেল সামারি এক্সেট্রা, ডকুমেন্টেশন, এগুলো তো লাগবে। তো আমরা এখন একটু ভিজুয়াল এক্সামিনেশন এভাবে চলে যাব। তো আমাদের ভিজুয়াল রয়েছে, মাইক্রোস্কোপিক রয়েছে, আর অনেকগুলো রয়েছে। তো প্রথমে আজকে যদি আমরা একটু ভিজুয়াল এক্সামিনেশনটা আলোচনা করে থাকি, যে ভিজুয়াল এক্সামিনেশনের মাধ্যমে কিভাবে ডিফেক্টস গুলিকে আইডেন্টিফাই করা যায়। সো is any type of testing preliminary examination is textile damage analysis essential and composed of visual examination and simple test।
and carried out in a short time with a little effort and which is give the first closest damage analysis. আমরা কি করি, আমরা সাধারণত ফেব্রিকে এরকম একটা টেবিল থাকে, টেবিলে আমাদের উপর থেকে লাইট থাকে, ডে লাইট, ওকে। এখন এটা 45 ডিগ্রি কোণে থাকে, তো ফেব্রিকটাকে এর উপর দিয়ে পাস করি, তো সেখানে 10 পয়েন্ট কিউসিটা কাজ করে। এটা হচ্ছে ভিজুয়াল এক্সামিনেশন। সো ইট ইজ ইউজুয়ালি বিগান উইথ দ্য অ্যাকচুয়াল ভিজুয়াল এক্সামিনেশন। ইফ পসিবল comparison with the undamaged sample notice should be found any precautions and apparel. Sometimes abrasion and raised areas and holes in, মনে করো ঘর্ষণ হয়েছে, তার ফলে কি সেখানে কি কি সৃষ্টি হয়, যে ছোট ছোট হোল সৃষ্টি হয়, thin places, pressure marks, etc. equally recognized by optical aids. So with a magnifying glass we can see the more clearly এবং more detail. মনে করো তোমাকে এরকমটা বলা হলো যে একটা ওভেন ফেব্রিকের ওয়ার্প এবং ওয়েবটা তোমাকে বের করতে হবে এবং এর সাথে ওয়ার্প এবং ওয়েবটা ড্যামেজ হয়েছে কিনা সেটাও তোমাকে দেখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করছো, যে অবশ্যই সেটা খালি চোখে দেখা যাচ্ছে না, একটা ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখছি যে হ্যাঁ ওয়ার্প বা ওয়েবটা ছিঁড়ে গেছে কি ছিঁড়ে গেছে নাকি যায়নি, বা ঘর্ষণের ফলে কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে ইত্যাদি। সো ইট ইজ দ্য same is true for many visible deposits in foreign matter, defects, mildew, stain, etc. মিল্ডেউ যে স্টেইন গুলো পড়ে সেগুলো সাধারণত আমরা ভিজুয়াল এক্সামিনেশন ম্যাগনিফাইং এর মাধ্যমে অ্যানালাইসিস করে থাকি, যে কতটুকু প্রোডাক্টে কতটুকু ডিফেক্টস, তারপর সেটা অ্যাকসেপ্ট করা যাবে কিনা আমরা তারপর সেটাকে করি। ওকে, সো এখানে আরো কিছু কথাবার্তা আছে, সেটাগুলো যদি একটু দেখি, এগুলো একটু তোমাদের পড়তে হবে, এতগুলো আসলে পড়া এই মুহূর্তে বলা যাচ্ছে না। ওকে, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন। ভিজুয়াল এক্সামিনেশন সাধারণত বড় ড্যামেজের ক্ষেত্রে সাধারণত আমরা করে থাকি। তো মাইক্রোস্কোপিক এক্সামিনেশনটা অবশ্যই আমরা কি মাইক্রোস্কোপিকে যখন যাব তখন 1000 টাইম 100 টাইমস অর মোর টাইমস আমরা কি করব, এক্সাম ইয়েতে যাব, অর্থাৎ ম্যাগনিফাইং এ যাব, ওকে, অর্থাৎ বড় করে দেখব। So microscopic এর ক্ষেত্রে কি most important method for damage analysis of textile, microscopic examination are used extensively in the textile industry, investigates the certain characteristics of raw material, product, feature, etc. তো এই মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমাদের অনেকগুলো মাইক্রোস্কোপ রয়েছে, সেই মাইক্রোস্কোপ গুলো দিয়ে আমরা টেস্ট করি। তো এখানে সেগুলোরই বলা হচ্ছে যে প্রথমে স্টেরিও মাইক্রোস্কোপ। স্টেরিও মাইক্রোস্কোপের কথা কি বলা হচ্ছে, যে দেখো আমাদের ইলেকট্রন মাইক্রোস্কোপ রয়েছে, হ্যাঁ, যে দ্রুত গতি সম্পন্ন। The microscope investigation damage usually with the stereo microscope and low magnification about 5 times, so which can be increased about 100 times পর্যন্ত। মনে করো নরমাল ম্যাগনিফাইং গ্লাস বা এর চেয়ে একটু বেশি। So if necessary the damage areas can be often marked and thus distinguish their instant surroundings. The large distance between the sample and object enable visual threads, foreign fiber deposit। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে স্টেরিও মাইক্রোস্কোপ মোটামুটি যে মাইক্রোস্কোপ যেটা দিয়ে সাধারণত খালি চোখে দেখা যায় না কিন্তু বড় বড় ডিফেক্ট সেটা আমরা ইউজ করে থাকি। বিশেষ করে যেমন in blends containing cotton polyester fiber, for example bundles of fiber are resemble of cotton naps, মনে করো কতগুলো কটন নেপস বা এই ধরনের পিলিং হয়েছে, সেটা অ্যানালাইসিসের জন্য সাধারণত আমরা স্টেরিও মাইক্রোস্কোপ ইউজ করতে পারি। যে নরমাল খালি চোখে বা ম্যাগনিফাইং গ্লাস ছাড়াও এর পরেও যেগুলো দেখা যায় না সেগুলোকে আমরা স্টেরিও মাইক্রোস্কোপে দেখি। এর চেয়েও যখন আমরা আরো বেশি মোর টাইম কি করতে চাইবো, দেখতে চাইবো, মনে হচ্ছে যে 1000+ টাইম বা 1000 টাইম, অর্থাৎ একটা জিনিসের 1000 বার বড় করে দেখতে চাইবো, তখন আসলে আমাদের যেটা দরকার সেটাকে আমরা বলতেছি অপটিক্যাল মাইক্রোস্কোপ। সো more detailed information can be obtained from the light microscope with up 100 times and total magnification, so such microscope are available with transmission। তো এখানে আমরা যদি দেখি প্রোডাকশন স্টেজ প্রিমিয়ার অ্যানালাইসিস কোন কোন প্রোডাকশনের ক্ষেত্রে কি কি প্যারামিটার অ্যানালাইসিস করতে হয়, ফাইবারের ক্ষেত্রে ক্রস সেকশনাল শেপ, ফাইননেস, রিলাস্টার, ড্রয়িং, এটসেট্রা। তো আমরা ফাইবার প্রপার্টিজ করেছি না, ফাইবার প্রপার্টিজ অ্যানালাইসিস করেছি না, যে কি কি একটা ফাইবার নিয়ে আসলে কি কি প্রপার্টিজ থাকতে হবে, তার লেন্থ, তার ফাইননেস কিরকম হবে, ইয়ানের ক্ষেত্রে টুইস্ট কিরকম, ব্লেন্ড আছে কিনা, স্ল্যাব আছে কিনা, উইভিং এর ক্ষেত্রে, নিটিং এর ক্ষেত্রে, প্রি ট্রিটমেন্টস এর ক্ষেত্রে, ডাইং এর ক্ষেত্রে, প্রিন্টিং এর ক্ষেত্রে, ফিনিশিং এর ক্ষেত্রে। এই চারটা খুব ইম্পর্টেন্ট, যে প্যারামিটার কি কি প্যারামিটার সাধারণত আমরা অ্যানালাইসিস করব বা কি কি ফল্টস গুলো সাধারণত অ্যানালাইসিস করা হয়। সো হোপফুলি তোমরা এই চারটাতে একটু লুক দিবে। সো আমরা যে কথা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমাদের অপটিক্যাল মাইক্রোস্কোপ। অপটিক্যাল মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা কি করছি, যে 1000 টাইম যখন আমাদের দেখার দরকার হচ্ছে তখন আমরা সাধারণত এই ধরনের করি, যেমন সিঙ্গেল ফাইবার ইনভেস্টিগেশন অর থিন ক্রস সেকশন উইথ দ্য রিফ্লেক্টেড লাইট অর নন ট্রান্সপারেন্ট অবজেক্ট, ব্রাইট ফিল্ড ইলুমিনেশন ইউজুয়ালি ট্রান্সমিটেড লাইট, দ্য ডার্ক ইলুমিনেশন অ্যালোইডস, এই ধরনের ক্ষেত্রে আমরা করে থাকি। আবার পোলারাস লাইট, অর্থাৎ মোর আইডেন্টিফাইক্যালি যখন আমাদের দরকার হয়, ওকে, তখন সাধারণত আমরা এই ধরনের মাইক্রোস্কোপ ইউজ করে থাকি। এরপরে আরেকটা মাইক্রোস্কোপ বলা হচ্ছে যে ফ্লুরোসেন্স
মাইক্রোস্কোপ। ফ্লুরোসেন্ট শব্দের অর্থ দিয়ে বোঝায় যে জল করবে বা জ্বলে। তো ইন দিস ড্যামেজ অ্যানালাইসিস মোস্ট ইম্পর্টেন্ট মাইক্রোসেস ইজ কন্ট্রাস্ট মেথড, selective staining and structure of interest. So if selective staining of the fluorescent dyes is successful, ফ্লোরোসেন্ট মাইক্রোস্কোপটা সাধারণত ফ্লোরোসেন্ট লাইটের নিচে কাজ করবে। তোমাদেরকে বলি, আমরা ফ্যাক্টরিতে সাধারণত অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট ইউজ করে থাকি। সেই অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট কিন্তু খালি চোখে দেখা যায় না, তো সেটাকে যখন ইউভি লাইটের নিচে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সেটা দেখা যায়। তো ফ্লোরোসেন্স মাইক্রোস্কোপটা সেরকম এরকমই। তো ড্যামেজ অ্যানালাইসিসের জন্য সাধারণত আমরা ফ্লোরোসেন্স ডাই ইউজ করি, এবং ফ্লোরোসেন্সের মাধ্যমে যেখানে যেখানে ডিফেক্ট গুলি হয় সেখানে সেখানে সেই জায়গাগুলো আইডেন্টিফাই হয়, এবং আমরা ফ্লোরোসেন্স লাইটের নিচে গিয়ে গেলেই সেগুলো দেখা হয়, ভিজিবল হয়ে ওঠে। তোমরা কখনো এই ফ্লোরোসেন্স দেখেছো কিনা আমার জানা নাই। এরপরে সর্বশেষ যদি আমরা মাইক্রোস্কোপের কথা বলি, সেটা হচ্ছে যে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ, যেটা সবচেয়ে বেশি মোর প্রোটনেট অর্থাৎ অ্যাকুরেট বলবো, যে বিকজ দে আর শর্ট ওয়েভ লেন্থ এবং ইলেকট্রন ইউজ করা হয় এখানে, এন্ড মাচ গ্রেটার ম্যাগনিফিকেশন। যখন আরো করে আমরা প্রবেশ করব তখন সাধারণত এই সিমটা দরকার হয়ে থাকে আমাদের, সিম যেটাকে আমরা সিম টেস্ট বলি। এটা ঢাকা ইউনিভার্সিটিতে করা যায়, কার্স যেখানে আছে সিম টেস্ট, অথবা এছাড়াও আমাদের ইউনিভার্সিটিতেও করা যায়, বুটেক্সে সম্ভবত যায় কিনা আমি জানা নেই। তারপর মোটামুটি যারা যে সমস্ত একটু ডেভেলপড, তারপর বিভিন্ন ল্যাব যাদের কেমিক্যাল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে সেগুলোতে সাধারণত এগুলো করা যায়। ওকে, এছাড়াও পরবর্তীতে যেটা রয়েছে ইমেজ অ্যানালাইসিস। ইমেজ অ্যানালাইসিসটা কি বলা হচ্ছে যে স্যাম্পলের ডিজিটাল ক্যামেরার মাধ্যমে আমরা যে ইমেজ অ্যানালাইসিস করব, যে টেকনিক, যে ডিফেক্টস গুলি কিরকম সেই ডিফেক্টস গুলি ডিটেক্ট করবে আর কি, অর্থাৎ মোড যদি আমরা বলি ডিজিটালাইজ সেই ক্ষেত্রে। ফেব্রিক টেস্টিং পরবর্তীতে যদি চলে যায়, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি সাধারণত টেক্সটাইলের ক্ষেত্রে সেভাবে প্রয়োজন হয় না বললে ভুল হবে। ক্রোমাটোগ্রাফি সাধারণত আমাদের ডাইস বা এগুলোর ক্ষেত্রে প্রয়োজন হয়। বলা হচ্ছে যে components important group of separation methods in which mixture of the substance and into the components using mobile phase and stationary phase, কেমিস্ট্রি ক্ষেত্রে চলে যাচ্ছে। সো মনে করো তোমাকে একটা টেক্সটাইল ডাইস দিলো, বা এটার ক্ষেত্রে তুমি কিভাবে আলাদা করবে বা অ্যানালাইসিস করবে। উইথ টেক্সটাইল ইমেজ অ্যানালাইসিস পসিবিলিটি আইডেন্টিফাইং সেপারেটিং substance by comparing them with authentic samples in important separation itself. সো ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা টেস্ট করতে পারি আমাদের ডাই বা ইত্যাদি থিন লেয়ার কেমিক্যাল যে বিষয়গুলি রয়েছে। মনে করো তোমাকে দুটো কোম্পানির দুটো ডাই দেওয়া হলো, তো এই দুটো ডাইয়ের ভিতরে কোনটা ফল্টি অথবা কোনটা নয়, তাহলে তুমি সেটা কিভাবে অ্যানালাইসিস করবে? তখন তোমাকে সাধারণত এই থিন লেয়ার অ্যানালাইসিসের ক্ষেত্রে ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে যেতে হবে। তোমরা ইন্টারেস্টেড হলে ভিডিও দেখতে পারো ইউটিউবে, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি দিয়ে সার্চ করলে টিএলসি বা এগুলো পেয়ে যাবা। পরবর্তীতে যদি আমরা চলে যাই ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি। ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি যেটা হচ্ছে যে আমরা যেমন আমাদের করে থাকি, স্পেকট্রোস্কোপিটা একটা নির্দিষ্ট ইয়েতে আমাদের রেঞ্জে আমাদেরকে ওয়েভ দিবে, সেই ওয়েভ গুলো সাধারণত অ্যানালাইসিস করতে হয়। তো এটা পাভিয়ার একটা বই আছে আইআর অ্যানালাইসিস, এই আইআর অ্যানালাইসিসটা পড়লে এটা সায়েন্টিফিক এর জন্য প্রচুর প্রয়োজন হয়। এটা নির্দিষ্ট একটা ওয়েভলেন্থ প্রকাশ করে, যেমন কটনের ক্ষেত্রে, ভিসকোসের ক্ষেত্রে, পলিস্টারের ক্ষেত্রে। বলা হচ্ছে সুইটেবল আইআর ব্র্যান্ডস অফ আইডেন্টিফাইং সিলিকন স্টেন অফ ডিফারেন্ট। মনে করো আমি কটনের ক্ষেত্রে ডাইং করেছি, কটনের ক্ষেত্রে রিএক্টিভ ডাই দিয়ে ডাইং করেছি, তো রিএক্টিভ ডাই দিয়ে ডাইং করলে আয়ার অ্যানালাইসিস এর ক্ষেত্রে তখন তারা আমাকে একটা সিলেক্টিভ এরকম অ্যাবজর্পশন দেখাবে, বা এরকম সিলেক্টিভ এখানে কিছু পয়েন্টস দেখাবে। তো সেই পয়েন্টস গুলো অ্যানালাইসিস করে আমরা সেটা সম্পর্কে সহজে আলোচনা করতে পারবো। এবং একটু আগে যে ডাইসের কথাটা বললাম, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, তো ডাইসের ক্ষেত্রেও কিন্তু আমরা আয়ার করতে পারি। আয়ার করলে যেটা হবে, সেই অভ্যন্তরীণ মলিকুলে কি আছে সেটা সাধারণত একটা ওয়েভলেন্থের মাধ্যমে প্রকাশ করছে, যেমন হাইড্রোজেন, অক্সিজেন। কটনের ক্ষেত্রে এখানে যেটা বলা হয়েছে, এটা তোমাদের কাছে সবগুলো নতুন লাগতেছে, কিন্তু সেগুলো আইআর বা হাইলি টেস্টের জন্য ব্যবহৃত করা হয়। বাংলাদেশে হয় এবং পসিবল, তোমরা চাইলে করতে পারো এবং এটা নিয়ে পড়াশোনা করতে পারো প্রচুর পরিমাণে। সো এখানে যেমন আমরা কি বলা আছে, সুইটেবিলিটি অফ আইআর ব্যান্ডস আইডেন্টিফাইং সিলিকন স্টেইন। আমাদের বোধহয় আবার সময় শেষ, সো এবার কেটে গেলে ওকে, এখানেই এটা করাতে হয়। ওকে, আমি শেষ করে দিচ্ছি। ঠিক আছে, তো এই ছিল আমাদের আইআর অ্যানালাইসিস। তারপরে মোটামুটি এগুলোই। তারপরে যেটা রয়েছে থার্মাল অ্যানালাইসিস। থার্মাল অ্যানালাইসিসটা আমরা জানি যে টেম্পারেচারের এগেইনস্টে আমরা অ্যানালাইসিস করব। মনে করো একটা পলিস্টার ফাইবার, তাহলে তার থার্মাল ক্যারেক্টারিস্টিক্সটা আমরা জানি, তাহলে সেটা টেম্পারেচারের এগেইনস্টে কি ধরনের অ্যানালাইটিক্যাল ফলাফল দিচ্ছে সেটা নোট করব, সেটা দিয়ে হতে পারে। তো আমরা সাধারণত বার্নিং টেস্ট করি না বা থার্মাল টেস্ট করি না, বা আমরা পড়েছিলাম বোধহয় সপ্তম লেকচারে যে অ্যানালাইসিস, অর্থাৎ আইডেন্টিফিকেশন অফ ফাইবার। হ্যাঁ, অর্থাৎ টেম্পারেচারের এগেইনস্টে কিরকম শো করছে সেটা হতে পারে। আরেকটা সর্বশেষ যেটা রয়েছে, এটা একটু থার্মোগ্রাভিটিমেট্রিক অ্যানালাইসিস, যেটাও সেদিন আমরা পড়েছিলাম,
যে টেম্পারেচার বাড়ার সাথে সাথে সেটা আসলে গ্র্যাভিটিমেট্রিক ফোর্স, যেটা কোনো একটা বস্তুর ওজন থাকলে সেটা অভিকর্ষের প্রভাবে নিচের দিকে টানবে, তো এই যে থার্মোগ্রাভিমেট্রিক টেস্টটা টেম্পারেচার বাড়ার সাথে সাথে এটা আসলে কমে যাচ্ছে, বা এটা কিভাবে কমে সেটা নিয়ে আমরা যে ফলস গুলি আলোচনা করতে পারি। এই ছিল। এছাড়াও আমাদের কিছু ফিজিক্যাল অ্যানালাইসিস রয়েছে। ওকে, তারপরে যেটা রয়েছে আমাদের কেমিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন প্রকার, যেমন বেরিয়াম অ্যাক্টিভিটি নাম্বার, ক্রোমাটোগ্রাফি, আইআর, সবগুলোই। তো এই ছিল ফার্দার অ্যানালাইসিস, আর কেমন কিছু নাই, টেকনিক অফ দ্য সারফেস ইমপ্রিন্টস এক্সেট্রা, আর কিছু বলবো না আজকে। বিশাল বড় চ্যাপ্টার, আসলে এতগুলো কভার করা যাচ্ছে না। তো তোমাদের যেটা হোম টাস্ক থাকবে সেটা হচ্ছে তোমরা একটু পড়বা, চ্যাপ্টারটা পড়ে কি পয়েন্টস গুলো নোট করবা, ঠিক আছে? যেমন আমি একটু বলে দেই কি পয়েন্টস গুলো নোট করবা এভাবে, যেমন যে ড্যামেজ, টেক্সটাইল ড্যামেজের ডেফিনেশন দিলাম, মনে করো ড্যামেজ কাকে বলছে, তো কেন হচ্ছে টেক্সটাইল ড্যামেজ গুলো, এখান থেকে কয়েকটা মূল পয়েন্টস গুলো বা পুরোটা পড়বা, পড়ে যেগুলো অ্যাকচুয়ালি দরকার বা সেগুলো। তারপরে হচ্ছে যে এতগুলো তো আর দরকার নাই, যে বলা হচ্ছে যে টেক্সটাইল টাইপস অফ ড্যামেজ গুলো কি কি, আমরা যে ড্যামেজ গুলো 6টা আলোচনা করলাম সেই ড্যামেজ গুলো সম্পর্কে বলবা, প্রত্যেকটা সম্পর্কে। তারপর স্টেজ গুলো সম্পর্কে, অর্থাৎ স্টেজ গুলো, এবং সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে ফেব্রিক স্টেজ গুলো হলো। তারপর আমাদের যে ড্যামেজটা আমাদের অর্থাৎ কিভাবে আইডেন্টিফাই করছি সেটা দরকার। আমি যেগুলো বললাম সেগুলো তো দ্রুততার সাথে বলা হলো, তো আসলে সেভাবে হলো না। তারপরেও তোমরা একটু পড়াশোনা করলে আমরা হোপফুলি আবার সামনের ক্লাসে এটা নিয়ে আলোচনা করব, যে ভিজুয়াল এক্সামিনেশন থেকে শুরু করে যতগুলো টেস্ট আছে, থার্মাল অ্যানালাইসিস, সবগুলোই।